ভাইকিং যুগের একটা পৌরাণিক কাহিনী। ও ওটা দেখুন একবার। রহস্যময় শক্তি সম্পন্ন একটা ক্রিস্টাল। দেখুন একবার, অসাধারণ। কিন্তু এই জাদু কি সত্যি? ইয়েস, আপনি তৈরি? আমার নাম জশ গেটস। আমার আর্কিওলজির ডিগ্রি আছে, আর অজানাকে জানা আমার প্যাশন। আমি এমন একজন মানুষ যে বেশ কিছু অদ্ভুত সিচুয়েশনে পড়েছি। এর থেকে ভালো জীবিকা অবশ্যই আছে। ইতিহাসের সব থেকে বিখ্যাত লেজেন্ডের রহস্য সমাধান করতে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছুটে গেছি আমি। ওকে, চলুন এগিয়ে যাই। আপনারা দেখছেন এক্সপেডিশন আননোন। ভাইকিং দস্যুরা তাদের রাজত্বের প্রায় 1000 বছর পরেও এখনো সেই কুখ্যাতিটা থেকে গেছে। এখনো তাদের কুঠার নিয়ে থাকা লুঠেরা হিসেবেই বর্ণনা করা হয়, যারা সারা ইউরোপ জুড়ে লুটতরাজ চালাত। তবে ভাইকিংরা একই সঙ্গে জলপথেও তুখোড় ছিল। তারা ভয়ঙ্কর সমুদ্র পথ পেরিয়ে বসতি স্থাপন করেছিল সারা ইউরোপ জুড়ে, গ্রিনল্যান্ডে, আইসল্যান্ডে, আর কলম্বাস, এমনকি হয়তো উত্তর আমেরিকাতেও। এবং তারা এটা করেছিল চৌম্বকীয় কম্পাস ব্যবহারের কয়েকশো বছর আগে। কিভাবে, কোন জিনিসটা ভাইকিংদের এত দক্ষ করে তুলেছিল? প্রাচীন কাহিনী অনুযায়ী মহান ভাইকিং রাজা ওলাফ একটা সানস্টোনের অধিকারী ছিলেন। অনন্য শক্তি থাকা একটা ম্যাজিক ক্রিস্টাল, যেটা তাদের সূর্যের সাহায্যে দিক নির্ধারণে সাহায্য করত, এমনকি আকাশ মেঘাচ্ছন্ন থাকলে বা সূর্য দিগন্ত রেখার নিচে থাকলেও। কিন্তু এই ম্যাজিক ক্রিস্টাল কি আসল? এখনো কেউ তা খুঁজে পাননি, অন্তত এখনো পর্যন্ত। সম্প্রতি একটা রহস্যজনক ক্রিস্টাল ইংল্যান্ডের একটা জাহাজের ভগ্নাবশেষ থেকে উদ্ধার হয়, এবং এটা সেই বিতর্কটাকে উস্কে দেয় যে কিছু বিজ্ঞানীদের বিশ্বাস অনুযায়ী সানস্টোনের শক্তিটা হয়তো সত্যি ছিল। আমি সেই ছোটবেলা থেকেই ভাইকিংদের প্রতি একটু বেশি অনুরক্ত ছিলাম, এবং এই নতুন আবিষ্কার হয়তো তাদের সম্পর্কে আমার ধারণাটা বদলে দিতে পারে। তারা কি একটা ম্যাজিক ক্রিস্টালের সাহায্যে সমুদ্রে আধিপত্য তৈরি করেছিল? আমি এক্সাইটেড এবং এটা জানার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। ভাইকিং সানস্টোনের পিছনে থাকা সত্যিটা জানতে আমি বিশ্বের সেই জায়গায় যাচ্ছি একমাত্র যেখানেই হয়তো তাদের খুঁজে পেতে পারি, ব্রিটিশ আইল্যান্ড অফ অলডারনি। আমি ইতিমধ্যেই আটলান্টিক পেরিয়ে ইংল্যান্ডে এসে গেছি। এখন আমায় শুধু দ্বীপটাতে যেতে হবে যেখানে এটা রয়েছে, সেটা যাই হোক না কেন। এ কি অদ্ভুত জিনিস রে বাবা! সামনে দেখতে পেলাম ব্রিটেন নরম্যান ট্রাইল্যান্ডার, যার এই নামকরণ তৃতীয় ইঞ্জিনের জন্য, এবং সেটা অদ্ভুতভাবে প্লেনের স্টেবিলাইজার ফিনের সঙ্গে যুক্ত। আমি আগেও কিছু অদ্ভুত প্লেনে চেপেছি, তবে এটা অন্যরকম। ভিতরটা আমার সাইজের একজন লোকের পক্ষে খুবই ছোট, তবে জার্নিটা বেশিক্ষণের নয়, সেটাই যে ভালো। নিমেষেই আমরা ইংলিশ চ্যানেল পেরিয়ে এই ছোট্ট দ্বীপ স্পর্শ করলাম। ওরে বাবা, আশা করি এই দ্বীপে একটা কাইরোপ্র্যাক্টর রয়েছে। 18 সিটের একটা ছোট প্লেনে চড়ার সুবিধা হলো ব্যাগেজ ক্লেমটা খুবই সাধাসিধে ব্যাপার। আচ্ছা, বেশ, কি সহজে পেয়ে গেলাম। এই জায়গার ভূগোলটা একটু জেনে নিই এবার। আপনি ওইদিকে প্রায় 13 কিলোমিটার মতো গেলে ফ্রান্স পাবেন আর নরম্যান্ড বিচ। এইদিকে প্রায় 100 কিলোমিটার দূরেই রয়েছে ইংল্যান্ডের দক্ষিণ উপকূল, আর এই জায়গাটা আটলান্টিকের বুকে ছোট্ট একটা দ্বীপ অলডারনি। এটা প্রায় 5.5 কিলোমিটার লম্বা এবং 2000 জনেরও কম মানুষের বাস, আর একটা ভাইকিং নিদর্শন খোঁজার জন্য খুবই অদ্ভুত জায়গা বলেই মনে হচ্ছে। কিন্তু এই অলডারনির এইটাই হলো ব্যাপার, এই দ্বীপটা বিস্ময় ভরা। এখানে চতুর্থ শতকের রোমান দেওয়ালের ভগ্নাবশেষ রয়েছে, ফরাসিদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ভিক্টোরিয়া যুগে ব্রিটিশদের তৈরি দুর্গ, আর জার্মানদের তৈরি নাৎসি দুর্গ, যারা সত্যিই এখানে হাজির হয়েছিল। আসলে ইংল্যান্ডের একমাত্র এই অংশটাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অধিগৃহীত হয়েছিল। আজ যদিও এটা শুধুই একটা নিরিবিলি ছোট্ট দ্বীপ, তাহলে আমি এখানে কেন? বেশ, সম্প্রতি একটা অদ্ভুত ক্রিস্টাল সমুদ্র তীর থেকে কিছুটা দূরে জাহাজের ভগ্নাবশেষ থেকে আবিষ্কার হয়েছিল। আর্কিওলজিস্টদের বিশ্বাস এটাই হয়তো উদ্ধার হওয়া প্রথম ভাইকিং সানস্টোন। দ্বীপবাসীরাও এইরকম একটা ভাইকিং থিমড মিউরাল আবিষ্কার হওয়াতে খুবই খুশি, এবং রাস্তার উপর একটা দোকান দেখলাম যেখানে সানস্টোন মেমোরাবিলিয়া বিক্রি হচ্ছে। হ্যালো, হাই, গুড মর্নিং। এটা দেখুন, ভাইকিং সানস্টোন একেবারে হাতের সামনে। হ্যাঁ, এইটাই। আপনি পেয়ে গেছেন? আমি পেয়ে গেছি।
কে জানতেন যে এটা এখানে কিনতেও পাওয়া যাবে? অবিশ্বাস্য, তবে এটা খুবই ছোট। আপনি কি মনে করেন যে এইটা ব্যবহার করে আমি স্থলভাগ খুঁজে পাবো? যদি কাজ না হয় ফেরত দিয়ে যাবেন, আমরা আপনার টাকা ফিরিয়ে দেবো। নিশ্চয়ই, এটা কাজ না করলে আমি সমুদ্রে হারিয়ে যাব, ফলে তখন এটা আর আমি ফেরত দিতে পারবো না। হ্যাঁ, আমি জানি সেটা, আশা করি হারাবেন না। তবে এগুলো হয়তো প্রকৃত ভাইকিং সানস্টোন নয়, তবে ওটা আমায় ক্রিসমাস শপিং করা থেকে আটকাতে পারলো না। এই একটা দোকানে এসে আমি প্রায় দেউলিয়া হয়ে যাচ্ছি। যেহেতু আমার পরের মিটিং এর আগে আমি কিছুটা সময় পেয়ে গেলাম, তাই একটা বিয়ার খেতে চলে এলাম এখানকার ডাইভার্স পাবে। আমি একটা গিনেস নেব প্লিজ। হ্যাঁ, অবশ্যই। আমি এখানে ড্রিঙ্ক করা শুরু করিনি, তবে আমি দেখতে পাচ্ছি যে এই বারে একটা কুকুর রয়েছে। ও কি এখানে প্রায়ই আসে? হ্যাঁ, রেগুলার কাস্টমার, বিয়ার ভালোবাসে। ভালো টিপ দেয়? হ্যাঁ, টিপও ভালো দেয়। দারুণ। এক গ্লাস খেয়ে আমি চললাম অলডারনির মেরিটাইম মিউজিয়ামে, যেখানে দেখা করব ট্রাস্টি মাইক হ্যারিসনের সঙ্গে। চমৎকার সংগ্রহের মাঝেই রয়েছে একটা সপ্তদশ শতকের ইংলিশ জাহাজের ভগ্নাবশেষ, যা উপকূলের কিছুটা দূরে পাওয়া গিয়েছিল। এলিজাবেথের সময়কার যুদ্ধ জাহাজ ব্রিটিশ উপকূলে কতগুলো পাওয়া গিয়েছিল? একটাই, আর একটাও পাওয়া যায়নি। তার মানে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভগ্নাবশেষ, কিন্তু ভাইকিংদের সঙ্গে এটার সম্পর্কটা আমি কিভাবে বার করব? ভাইকিংদের সঙ্গে যোগসূত্র হলো এই অসাধারণ ক্রিস্টালটা, যেটা ধ্বংসাবশেষে পাওয়া গিয়েছিল। একজোড়া ন্যাভিগেশনাল ডিভাইডারের মতো দেখতে। আর কিছুটা সময় পরে লোকে ভাবতে শুরু করেন এটা সম্ভবত একটা ভাইকিং সানস্টোন হতে পারে। পৌরাণিক তত্ত্ব অনুযায়ী ভাইকিং রাজা ওলাফ অন্ধকারেও এই সানস্টোন ব্যবহার করতেন, যেখানে এটা সূর্যের অবস্থান জানিয়ে দিত। তবে উনি ক্লিয়ার ক্রিস্টালের মধ্যে দিয়ে দেখতেন, তাই এটা যদি সানস্টোন হয় তবে এটা এখন আর কাজ করে না। এটা এখন আর স্বচ্ছ নেই। না, এটা খুব ঝাপসা হয়ে গেছে, সমুদ্রের নোনতা জলে নষ্ট হয়ে গেছে। আপনার কি মনে হয় ওই ভগ্নাবশেষের আরো অন্য নিদর্শন রয়েছে? মানে ওখানে আরো অন্য ক্রিস্টাল থাকতে পারে? ওখানে নিঃসন্দেহে আরো অন্য নিদর্শন আছে, তবে সেগুলো পেতে হলে নিচে গিয়ে অনুসন্ধান চালাতে হবে। এরপর আমি কমার্শিয়াল ডাইভার মার্ক ট্রাভেলের সঙ্গে দেখা করতে বন্দরে এলাম। মার্ক আমাকে জাহাজের ভগ্নাবশেষে অন্য ভাইকিং নিদর্শন এবং আরো হয়তো ভালো মানের সানস্টোন অনুসন্ধান করার মিশনে সঙ্গ দিতে সম্মত হয়েছেন। ইংল্যান্ডে আজ তো একটা রোদ ঝলমলে দিন দেখছি, তাই না? হ্যাঁ, আজ খুবই গরম। শহরে থাকলে হয়তো টি শার্ট আর চটি পরে ঘুরে বেড়াতাম। ঠান্ডা জলের পাশাপাশি এই ডাইভটা আরো একটা কারণে অত্যন্ত বিপজ্জনক। এখানে ঢেউয়ের গতিবেগ প্রায় 15 নট এবং মারাত্মক ঢেউগুলো দিনের বেশিরভাগ সময় জাহাজের উপরে আছড়ে পড়ে। আমরা দিনে দুটো সময় পাই। মানে ঢেউ এড়ানোর জন্য আপনার কাছে খুবই কম সময় থাকে। হ্যাঁ, একদমই তাই। এখানে ডাইভ দেওয়ার একমাত্র সময়টা হলো জোয়ার ভাটার মাঝামাঝির সময়। এই সংক্ষিপ্ত সময়টাতে জল তুলনামূলকভাবে শান্ত থাকে। এই সময়টা কতক্ষণের? তা ধরুন প্রায় 30 মিনিট বা 30 মিনিট। চমৎকার, তবে সময়টা খুবই কম। ডাইভ বোটে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই আমরা পোশাক বদলে ফেললাম। আমরা এই সময়টা হাতছাড়া করতে পারবো না, এবং নিচেটা অনুসন্ধান করার মতো বেশি সময় আমাদের হাতে নেই। আচ্ছা, যাওয়া যাক তাহলে। চলুন। আমাদের মিশন হলো জাহাজের ভগ্নাবশেষটা খুঁজে বার করা এবং একটা ক্লিয়ার ক্রিস্টাল খোঁজা। কারণ পরীক্ষা করার মতো পরিষ্কার সানস্টোন ছাড়া আমরা জানতে পারবো না পৌরাণিক কাহিনীটা সত্যি কিনা। এখনো সমুদ্রতল দেখতে পাচ্ছি না, চারপাশটা শুধু অন্ধকার হয়ে রয়েছে। ভিজিবিলিটি কম থাকায় আমাদের ডাইভ লাইন এবং পরস্পরের কাছাকাছি থাকতে হবে। ঠিক গত বছরই একজন অভিজ্ঞ ডাইভার এই ভগ্নাবশেষেই মারা গিয়েছিলেন। আমি এবার নিচটা দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা নিচে পৌঁছে গেছি। শুধু চোখ কান খোলা রাখবেন আর প্লিজ একসঙ্গে থাকবেন। আমরা সময় মতো নিচে পৌঁছে যাওয়ার পর আবার প্রবল ঢেউ আসার আগে আমাদের হাতে আর মাত্র 15 মিনিট রয়েছে, তাই একটুও সময় নষ্ট করা যাবে না। নিচে কোনো বৈচিত্র্য নেই, একেবারে বালিতে ভর্তি। এদিক ওদিক পাথর উঁচু নিচু হয়ে রয়েছে। এই মুহূর্তে আমরা সত্যি তেমন কিছু দেখতে পাচ্ছি না। তারপর হঠাৎ করেই অন্ধকারের মধ্যে থেকে অবিশ্বাস্য কিছু দেখতে পেলাম। সপ্তদশ শতকের একটা যুদ্ধ জাহাজে থাকা একটা ব্রিটিশ কামানের ভগ্নাবশেষ। সত্যি অসাধারণ। আপনি দেখতেই পাচ্ছেন, মানে এটা একদম পরিষ্কার ভাবে নিচে পড়ে রয়েছে।
একবার এদিকে আসুন, মনে হচ্ছে একটা কাঠের টুকরো দেখতে পেয়েছি। এটা এখানে প্রায় 400 বছরেরও বেশি সময় ধরে পড়ে রয়েছে, কিন্তু দেখে মনে হচ্ছে এটা যেন কেউ গতকালই ফেলে গেছেন। বালি সরালে হয়তো ভগ্নাবশেষের অদৃশ্য অংশগুলো দেখতে পেতেও পারি, তবে আমরা দ্রুত সেই জায়গায় পৌঁছলাম যেখানে সম্প্রতি ক্রিস্টালটা পাওয়া গিয়েছিল। হাতে আর মাত্র 10 মিনিট রয়েছে, এবার এখান থেকে ফিরে যেতে হবে। অনুসন্ধানের জন্য হাতে খুব কম সময় থাকায় আমাদের এবার উপরে উঠতে হবে। আমার সঙ্গে আসুন। এটা দেখুন, শুধু শুধু দেখুন। আমি ইংলিশ চ্যানেলের গভীরে একটা সপ্তদশ শতকের ডুবে যাওয়া জাহাজের ভগ্নাবশেষের অনুসন্ধান করছি। একটা ক্রিস্টাল এখানে পাওয়া গিয়েছিল, যেটাকে অনেকে রহস্যময় ভাইকিং সানস্টোন বলে মনে করেন, তবে সেটা নষ্ট হয়ে গেছে। আমি আরেকটার খোঁজ করছি। দুর্ভাগ্যজনকভাবে আবার প্রবল ঢেউ আসছে এবং আমাদের হাতে আর সময় নেই। আচ্ছা, আমাদের হাতে কিন্তু আর মাত্র 5 মিনিট রয়েছে। বড় ঢেউ আসার আগেই আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে, না হলে আমরা ঢেউয়ের ধাক্কায় ছিটকে যাব। বুঝেছি। আমার সাথে আসুন। ওয়াও, আমি একটা জিনিস দেখতে পেয়েছি। এইটা দেখুন শুধু। আমরা নিচে এইখানে কিছু একটা পেয়েছি। আমরা বালিতে কিছু দেখতে পেলাম এবং একটা সূত্র পাওয়ার আশা নিয়ে এটা পরীক্ষা করতে লাগলাম। এখানে একটা টুকরো পেয়েছি, হয়তো ধাতুর একটা টুকরো হবে, একটা তরবারিও হতে পারে, বা জাহাজের কোনো অংশ। অন্য ক্রিস্টালের কোনো চিহ্ন দেখতে পেলাম না, মার্ক। ভগ্নস্তূপটা জাহাজের ধ্বংসাবশেষের কোনো অংশ বলে মনে হচ্ছে, যেটা ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ হলেও আমি যে ক্রিস্টালের খোঁজ করছি এটা তা নয়। আমাদের হাতে আর খুব কম সময় রয়েছে। আমি আরো কিছুক্ষণ থাকতে চাইছিলাম, কিন্তু প্রবল ঢেউ আসার আগেই আমাদের উঠে পড়তে হবে। সবেমাত্র জোয়ার আসতে শুরু করেছে এবং আমরা সময় মতোই নিরাপদে উপরে ফিরে এসে বোটে উঠে পড়লাম। এত পুরনো একটা জাহাজের ভগ্নাবশেষ নিচে দেখাটা সত্যি অসাধারণ, যাতে আমরা এখনো ডেকের কাঠ পর্যন্ত দেখতে পেয়েছি। সত্যি দারুণ। ভাইকিং সানস্টোন পাইনি, তবে ঠিক আছে, নিচেটা সত্যি অসাধারণ লাগলো। আমাদের খোঁজ চলতেই থাকবে। ওখানে হয়তো অন্য সানস্টোন থাকতে পারে, পৌরাণিক কাহিনীতে যার উল্লেখ রয়েছে। সেটা খুঁজতে আমায় ভাইকিং হোমল্যান্ডে যেতে হবে। আমি ব্রিটিশ দ্বীপ অলডারনি থেকে নরওয়ে ট্রন্ডহাইমে রওনা দিলাম, যেটা ভাইকিং সাম্রাজ্যের পুরনো রাজধানী। 997 খ্রিস্টাব্দে একটা বাণিজ্যিক বন্দর হিসাবে গড়ে ওঠা ট্রন্ডহাইম ধীরে ধীরে ভাইকিং রাজাদের কেন্দ্র হয়ে উঠেছিল। তবে প্রায় 1000 বছর পরেও এই জায়গাটা সত্যি চমৎকার রয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কবলস্টোনের রাস্তা, অসাধারণ উপকূল রেখা, এক কথায় বলতে গেলে এটা অনবদ্য। ইংল্যান্ড থেকে এখানে আসা পর্যন্ত আমার কিছুই খাওয়া হয়নি, তাই আমি নরওয়েজিয়ান কুইজিনের প্রথম স্বাদ পেতে একটা ক্যাফেতে ঢুকলাম। হ্যালো। হ্যালো, কেমন আছেন? আমি ভালো আছি। আপনি ধন্যবাদ। কেমন আছেন? এটা দেখুন এই শুধু। নিন। ওহ, অসাধারণ। এতে আলাদা আলাদা হেরিং রয়েছে। আচ্ছা, এটাই তাহলে হেরিং? হ্যাঁ আর এটাও হেরিং? হ্যাঁ, এটাও। এগুলো সবই হেরিং? হ্যাঁ, সব বেশ, কটাই। এগুলো সব হেরিং। দারুণ। আচ্ছা আচ্ছা, প্রথমে হেরিং এর কারিটা খেয়ে দেখি। ফিশি। এটা হলো হেরিং উইথ ব্লুবেরি, এটা হলো হেরিং উইথ পিকলস, এটা হলো একটা হেরিং স্যালাড। হেরিং এর সঙ্গে রয়েছে রাকফিস্কের একটা প্লেট, মাছ দিয়ে তৈরি একটা স্থানীয় ডিশ, যা কয়েক মাস ধরে মাটির নিচে রাখা থাকে ফার্মেন্ট করার জন্য। এটা আসলে পচা মাছ, তাই তো? বুঝেছি। বেশ, ঠিক আছে, খাওয়া যাক। খেয়ে দেখি। ও, আমি পচা একটা মাছের পিস খেয়ে নিলাম। এটা একটা খুব পচা, পুরনো আর মরা মাছের পিস। তবে সত্যি কথা বলতে কি, এটা মোটেই আমার খুব একটা ভালো লাগলো না। আচ্ছা, অনেক হয়েছে। আমি ডেজার্টের জন্য তৈরি, মনে হচ্ছে ওটাও হেরিং এরই হবে। পচা মাছ খেয়ে পেট ভরানোর পর এখন আমার আবার কাজে ফিরে যাওয়ার সময় হয়েছে। আমি ইংল্যান্ডে একটা ক্লিয়ার সানস্টোনের খোঁজে বেরোনোর পর সম্ভবত আমি এবার আসল জিনিসটাতে হাত দিতে পারবো, যেটা পৌরাণিক কাহিনী অনুযায়ী ভাইকিং কিং ওলাফের হাতে ছিল। দ্বাদশ শতাব্দীতে ওলাফ নরওয়ের বেশিরভাগটাই দখলে এনেছিলেন দুঃসাহসিক যুদ্ধের মাধ্যমে, এবং তিনি অন্ধকার বা ঝড়ের মধ্যেও এই রহস্যময় সানস্টোন ব্যবহার করে বাহিনীকে এগিয়ে নিয়ে যেতেন। একই সঙ্গে ওলাফ নরওয়েতে খ্রিস্ট ধর্ম প্রচলনের জন্যও বিখ্যাত ছিলেন, এবং এখনও তা টিকে রয়েছে এই নিডরোস ক্যাথিড্রালে। এটা বিশ্বের একেবারে উত্তর প্রান্তে থাকা একটা মধ্যযুগীয় চার্চ। প্রায় 1000 বছর আগে এর নির্মাণ শুরু হলেও এখনও তা শেষ হয়নি। বিশ্বাস করা হয় যে ওলাফকে সম্ভবত এই চার্চের নিচেই কোনো জায়গায় তার রহস্যময় সানস্টোন সমিতি সমাধিস্থ করা হয়েছিল। হ্যালো। হ্যালো, আর
খারাপ হয়ে ভালো লাগলো। আমি সেন্ট ওলাফের সমাধিস্থ স্থানের ব্যাপারে আরো কিছু জানতে চার্চ অফিসিয়াল ইনগ্রিড ভিন্ডেনাসের সঙ্গে দেখা করলাম। ওনাকে ঠিক কোথায় সমাধিস্থ করা হয়েছিল? আসলে আমরাও সেটা জানি না, এটা এখনো একটা রহস্য। শুধু এইটুকুই জানি যে এই বিল্ডিং এই কোথাও একটা রয়েছে। আচ্ছা, তার মানে আর কাছাকাছি আমরা কোথাও? কাছাকাছি আছি, কিন্তু আমরা তাকে খুঁজে পাইনি, কারণ মেঝের নিচে অনেক সমাধি রয়েছে। তবে ওনাকে কোথায় সমাধিস্থ করা হতে পারে তার কিছু থিওরি যেখানে আছে। ওনাকে সমাধিস্থ করা হয়েছে বলে মনে করছেন, জায়গাটা কি দেখা সম্ভব? অবশ্যই, ও। চলুন আপনাকে দেখাই আমি। আচ্ছা, তাহলে চলুন। এই গির্জাটা মাটির উপরে আকর্ষণীয় দেখতে হলেও আমার পায়ের নিচে একটা সম্পূর্ণ অন্য জগৎ রয়েছে। আচ্ছা, আপনি আগে চলুন, একটু ভুতুড়ে আছে। মনে হচ্ছে এখানে অগণিত সমাধি ক্ষেত্র রয়েছে, তার মধ্যে কয়েক হাজার সমাধি প্রায় 1000 বছরের প্রাচীন। নিচেটা একেবারে গোলক ধাঁধার মতো। একদম ঠিক, একদম গোলক ধাঁধার মতো। আপনি প্রতিদিকেই টানেল দেখতে পাবেন। এই টানেলগুলোর মধ্যে কি থাকতে পারে তার কোনো উল্লেখ নেই, এবং ঠিক পরের কর্নারটাতে আমি একেবারে চমকে উঠলাম। এটা দেখুন শুধু। কিংবদন্তি ভাইকিং সানস্টোনের অনুসন্ধানে বেরিয়ে আমি নরওয়ের একটা গির্জার নিচে থাকা সমাধি ক্ষেত্রে এসে হাজির হয়েছি। ভাইকিং রাজা সেন্ট ওলাফ হয়তো এই ম্যাজিক ক্রিস্টাল সমেত নিচে কোথাও শায়িত রয়েছেন। তবে ওনার সমাধিতে পৌঁছানোর আগে অন্য কিছু একটা আমাদের নজরে পড়ল। এটা দেখুন শুধু, অসাধারণ। আমি নিচে এখানে কঙ্কাল দেখতে পাবো আশাই করিনি। না, আমরাও আশা করিনি। আসলে আমরা এটা মাত্র 2 বছর আগেই খুঁজে পেয়েছিলাম। তবে আমরা নিশ্চিত যেটা ওলাফের নয়। নিশ্চিতভাবেই এটা ওলাফের নয়, কারণ আমাদের কাছে সেন্ট ওলাফের সৎ ভাইয়ের কঙ্কাল রয়েছে। তাই আমরা নিশ্চিত হওয়ার জন্য ডিএনএ টেস্ট করেছি। আমার মনে হয় উনি একজন যোদ্ধা ছিলেন এবং ওনাকে গির্জার প্রবেশ পথের কাছেই সমাধিস্থ করা হয়েছে, যার অর্থ হলো উনি খুব গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন। কঙ্কালটা দারুণ শেপে রয়েছে। শুধু খুলিটা বাদ হ্যাঁ, দিয়ে। তবে ওনার দাঁতগুলো দেখুন। হ্যাঁ। আমার থেকে ওনার দাঁতগুলো ভালো রয়েছে। সত্যি, হয়তো ইতিহাসে একজন অসাধারণ হ্যাঁ। ভাইকিং অর্থোডেন্টিস্ট ছিলেন। অনেকেই ছিলেন হয়তো। ঠিকই, হয়তো অনেকে ছিলেন। আচ্ছা, এখান থেকে কতটা দূরে ওলাফের সমাধি রয়েছে বলে মনে হয়? আমাদের টানেল দিয়ে আরো কিছুটা যেতে হবে আমরা ভেতরের অবশ্যই দিকে। যাব। আমরা অবশ্যই ঠিক আছে, যাব। তবে আপনি আগে। ভয় পাচ্ছেন? না না, ও। প্লিজ। কঙ্কাল ভর্তি অন্ধকার সমাধি ক্ষেত্র তো, তাই একটু ভয় পাওয়ার কি আছে? আপনি আগে চলুন। সমাধি ক্ষেত্রের একেবারে দূরবর্তী কোণে আমরা অবশেষে ভাইকিং রাজার সমাধিতে পৌঁছলাম। এই যে, এই সেই জায়গা। অসাধারণ। তাহলে এটাই হয়তো সেন্ট ওলাফের সমাধি। হ্যাঁ, তবে নিচে এখানে হাজার হাজার কঙ্কাল রয়েছে, এবং চার্চ যেহেতু নিশ্চিত নয় যে ঠিক কোথায় ওলাফ সমাধিস্থ হয়েছিলেন, তাই তারা বাকি সমাধিগুলো খোঁড়াখুঁড়ি না করারই সিদ্ধান্ত নিয়েছেন। আমরা হয়তো বিখ্যাত ভাইকিং রাজার সমাধি থেকে মাত্র কয়েক ইঞ্চি দূরে রয়েছি। এটা জেনেই শিহরিত আর হতাশাগ্রস্ত দুই হয়ে পড়লাম। আচ্ছা, আপনি বেশ, বলুন। যদি এটা ওলাফের সমাধি হয় তাহলে ওলাফ, আলাপ করে খুশি হলাম। এবার চলি। ওলাফের সমাধি খুঁজে না পাওয়ায় আমি হয়তো একটা প্রাচীন ওয়ার্কিং সানস্টোন খোঁজার সৌভাগ্য থেকে বঞ্চিত হলাম। তবে নতুন প্রমাণ ইঙ্গিত দিচ্ছে আমি হয়তো কোনো একটার খোঁজ পেতে পারি। আমার অনুসন্ধান চালিয়ে যেতে এবার আমি পাড়ি দিচ্ছি প্রায় 640 কিলোমিটার দূরে আধুনিক রাজধানী অজলোতে। এটা এক সময় কিংস রোড হিসাবে পরিচিত ছিল। কয়েকশো বছর ধরে লোকে এই রাস্তা ধরেই রাজা ওলাফের শেষ সমাধিস্থ স্থানে আসতেন। বেশ, এবার অজলোতে স্বাগত। অসাধারণ অজলো ফিয়র্ড বরাবর অবস্থিত এই জায়গাটাতে বন্য প্রকৃতি আর একটা কসমোপলিটন শহর একসঙ্গে চমৎকারভাবে অবস্থান করছে। নরওয়ের জন্য আপনার ফিক্স স্টার্টার কিট। আপনি যদি এখানে আসার কথা ভাবেন তাহলে এই জিনিসগুলো আপনার জানা দরকার। জায়গাটা সুন্দর, তবে একটু গ্রাম্য। এটা খুবই পরিষ্কার আর সুরক্ষিত, এবং সেই সঙ্গে অবিশ্বাস্য ধরনের ব্যয়বহুল। এখানে পেট্রোল প্রতি গ্যালনের দাম $9। এখানে মানুষজন প্রায় 50% ট্যাক্স দেন এবং প্রায় 25% সেলস ট্যাক্স। তবে আপনি বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা, বিনামূল্যে শিক্ষা, বিনামূল্যে যত্নআত্তি, ভালো পেনশন এবং যত খুশি বলগা হরিণের মাংস খেতে পারেন। এটা কি? এটা হলো রেনডিয়ার সসেজ। রেনডিয়ার সসেজ? হ্যাঁ, এটা খেতে খুব ভালো। রেনডিয়ার সসেজ, ওয়াও। 100%। রুডলফ সং এর একটা শেষ অধ্যায় রয়েছে যেটার ব্যাপারে আমি জানতামই না। বেশ সুস্বাদু। অজলো হয়তো আধুনিক আর চটকদার, কিন্তু ভাইকিংদের সামুদ্রিক হেরিটেজ সব জায়গায় দেখতে পাবেন। এটা নর্থ সি এর প্রবেশ পথ, যেখানে নরওয়েজিয়ান ড্রিলিং রিগটা চোখে পড়বে।
একই সঙ্গে অজলো ফ্রেমের উৎপত্তিস্থল, যে নৌযানটা নরওয়েজিয়ান এক্সপ্লোরার রোল্ড আমুন্ডসেন দক্ষিণ মেরুতে ওনার ঐতিহাসিক যাত্রায় নিয়ে গিয়েছিলেন, আর সেই সঙ্গে কন্টিকি, যে রাফটা অ্যাডভেঞ্চারের এবং আমার ফেলো এক্সপ্লোরার ক্লাব মেম্বার থর হাইরেন্ডাল ওনার প্রশান্ত মহাসাগরের যাত্রায় নিয়ে গিয়েছিলেন। নিকটবর্তী ভাইকিং শিপ মিউজিয়ামে গেলেই বোঝা যায় নরওয়েজিয়ানরা কোথা থেকে তাদের নটিক্যাল স্কিল শিখেছিলেন। এটা হলো অসবার্গ শিপ। 820 খ্রিস্টাব্দে তৈরি এটাই হলো সবথেকে প্রাচীন এবং অক্ষত অবস্থায় পাওয়া ভাইকিং ভেসেল, এবং এই জিনিসটা সত্যি অসাধারণ। মানে শুধু এই জিনিসটা দেখুন একবার, এর কারিগরিটা অসাধারণ তো বটেই, এবং এটা বেশ টেকসইও। আমি এখানে আর্কিওলজিস্ট ইয়ান বেলের সঙ্গে দেখা করে একটা নতুন তত্ত্বের ব্যাপারে জানতে চাইছি, যেটা হয়তো প্রমাণ করে যে সানস্টোনের কাহিনীটা সত্যি ছিল। ভাইকিং যুগের প্রায় কয়েকশো বছর পরে ম্যাগনেটিক কম্পাস ব্যাপক প্রচলিত হয়েছিল। আপনি কি মনে করেন সানস্টোনের পৌরাণিক কাহিনীটা সত্যি? দেখুন, আমি মনে করি এটা পৌরাণিক কাহিনীর থেকে অনেক বেশি সত্যি। সমুদ্রে এর ব্যবহারিক প্রয়োগ অনেক বেশি ছিল। ইয়ান আমাকে বললেন যে অলডার্নি শিপরেকে পাওয়া ক্রিস্টালটা বিশ্লেষণ করে দেখা গেছে যেটা ক্যালসাইটের একটা বিরল রূপ। এটা এমন একটা ক্রিস্টাল যা আলোকে খুব অনন্যভাবে প্রতিসরণ করে। কিছু বিশেষজ্ঞ মনে করেন যে সানস্টোনের এই জাদুর কোনো একটা বৈজ্ঞানিক ভিত্তি রয়েছে, কিন্তু সেটা এখনো প্রমাণ করা যায়নি। আমার মনে হয় না যে আজকের দিনে এটা আর দিক নির্ণয়ে কাজে লাগবে। আমি নিজে তত্ত্বটা যাচাই করতে চাই, তবে আমার কাছে যেহেতু প্রাচীন সানস্টোন নেই, আমার অন্য কিছু একটা দরকার হবে, একেবারে নতুন একটা কিছু। তবে কাজটা একেবারেই সহজ নয়। আমার খুব বড় এবং ক্যালসাইটের খুব খাঁটি একটা টুকরো দরকার। সেটা খুঁজতে ইয়ান আমাকে অজলোর বাইরে কংসবার্গ শহরের কাছে একটা পুরনো খনির হদিশ দিলেন। খনিটা দীর্ঘদিন পরিত্যক্ত হয়ে রয়েছে, তবে এখানে এখনো খনিজ দ্রব্য রয়েছে। নরওয়ের নির্জন রাস্তা ধরে গাড়ি চালিয়ে আমি অবশেষে সূর্যাস্তের সময় এসে পৌঁছলাম। আমি দেখা করছি ক্রিশ্চিয়ানবার্গের সঙ্গে, যার বেশভূষা দেখেই মনে হলো মাইনিং এর ব্যাপারটা জানেন। হাই। আপনি কি ক্রিশ্চিয়ান? হ্যাঁ। আরে আমি জোশ। হ্যাঁ, আমি ক্রিশ্চিয়ান। আলাপ করে ভালো লাগলো। দেখা হয়ে ভালো লাগলো। আমি শুনেছি যে আপনি ক্যালসাইটের ব্যাপারে বেশ অনেক কিছু জানেন। হ্যাঁ, কিছু খুঁজে পেতে পারি। পারবেন? হ্যাঁ। আচ্ছা, আপনি তৈরি? হ্যাঁ। চলুন তাহলে খুঁজি। আচ্ছা, এই খনিটা কত পুরনো? এটা 1623 খ্রিস্টাব্দে শুরু হয়েছিল। সত্যি অবিশ্বাস্য। হ্যাঁ। প্রতি বছর গড়ে 20 জন মাইনার খনি গহ্বরেই মারা যান, এবং এখানে প্রায় 60 কিলোমিটার লম্বা একটা টানেল রয়েছে। তাই পাহাড়ের সুড়ঙ্গ দিয়ে গভীরে যাওয়ার সময় আমি বেশি কিছু না ভাবার চেষ্টা করলাম, অন্তত যতক্ষণ না আমি শেষ সীমায় পৌঁছই। আমি নরওয়ের কয়েকশো বছরের পুরনো খনির কয়েকশো ফুট নিচে ক্যালসাইট ক্রিস্টালের একটা স্পষ্ট নমুনা খুঁজে প্রমাণ করতে চাইছি ভাইকিং সানস্টোন সত্যি কাজ করে কিনা। ট্র্যাকটা শেষ হয়ে গেল বটে, তবে আমাদের আরো অনেক দূর যেতে হবে। এবার আমরা হেঁটে যাব। হ্যাঁ। আমার গাইড আর মাইনিং এক্সপার্ট ক্রিশ্চিয়ান আমায় জমা ক্যালসাইটের খোঁজে অফ লিমিটস এরিয়াগুলোতে নিয়ে যাচ্ছেন। আমি যখন বোঝার চেষ্টা করছি পায়ে হেঁটে কত দূর যেতে হবে, তখন আমরা এমন একটা কিছুর সামনে হাজির হলাম যেটা আমি আগে কখনো দেখিনি। আরে এটা কি জিনিস? এটা একটা এলিভেটর। 1881 খ্রিস্টাব্দের। এটা একটা এলিভেটর? হ্যাঁ। এটা কবে থেকে আর কাজ করছে না? এটা এখনো কাজ করে। এখনো চলে? হ্যাঁ। কি বলছেন? জানি না এটা কিভাবে কাজ করে। এবার বলুন এখান থেকে নামবো কি করে? আপনি এদিকে আসুন, দেখাচ্ছি আমি। ওই যে দাঁড়ানোর জায়গাটা দেখছেন, ছোট ছোট কাঠগুলো? হ্যাঁ। ও দাঁড়ান। হ্যাঁ। আপনি এই জায়গাটা হ্যাঁ। ধরবেন আর তারপর প্ল্যাটফর্মটা নিচে নামবেন, আর আপনি অন্যটাতে যাবেন, আর তারপর আপনি পরের প্ল্যাটফর্মে যাবেন। হ্যাঁ হ্যাঁ আর হ্যাঁ। তখন ওটা নেমে যাবে। হ্যাঁ। আচ্ছা, বুঝলাম, কিন্তু একটু কনফিউজ লাগছে আমার। এটা এলিভেটর নয়, এটা একটা ভিডিও গেম। বলতে পারেন। আচ্ছা, এটা কত নিচ পর্যন্ত যায়? 900 ফুট। পিছলে গেলে কি হবে? 900 ফুট নিচে পড়বো? আপনি নিশ্চয়ই পড়তে চাইবেন না। একেবারেই চাইবো না, তবে চলুন নিচে গিয়ে দেখা হবে। হ্যাঁ, আপনার যাত্রা শুভ হোক। আর আমরা চললাম। এবার এলিভেটরটা চালান। সত্যি অদ্ভুত। পাশেরটাতে চলে যাই। খুব সতর্কভাবে গোটা বিষয়টা করার পর ক্রিশ্চিয়ান আর আমি অবশেষে নিচে গিয়ে পৌঁছলাম। এটা অসাধারণ। আমরা অন্ধকারের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে আরো কিছুটা গিয়ে পরের বাধার সামনে এসে হাজির হলাম। ও আচ্ছা, এবার আমাদেরকে ক্লাইম্বিং করতে হবে। আচ্ছা, কিন্তু এইখানে তো ওইরকম কোনো এলিভেটর নেই। না। নরওয়েজিয়ানরা সত্যি আমার দেখা সবচেয়ে উদ্বেগহীন মানুষ, কারণ অবধারিত মৃত্যু ফাঁদের মতো জায়গাগুলোতেও তাদের আত্মবিশ্বাস দেখার মতো। বেলটা লাগেনি?
ক্রিশ্চিয়ান ওনার ক্লাইম্বিং গিয়ার বার করলেন এবং আমরা পরের লেভেলে ওঠার জন্য প্রস্তুত হয়ে গেলাম। এবার যাওয়া যাক। হ্যাঁ, যাওয়া যাক। এগুলো তো লাফিয়ে লাফিয়ে পার করতে হবে, তাই না? হ্যাঁ। আচ্ছা, আরে বাস, এগুলো বেশ ভয়ের ব্যাপার। আরো সহজ কোনো পথ থাকা উচিত ছিল। আমি কি হীরের দোকান বা এরকম কোথাও যেতে পারতাম না? আমি যখনই অন্ধকারে নামলাম বুঝলাম যে এটা কতটা গভীর এবং দেওয়ালগুলো কতটা স্থিতিশীল তার কোনো ধারণাই নেই আমার। পুরনো কাঠ বেয়ে নামছি, যেগুলো নিরাপদ বলে মনে হচ্ছে না একেবারেই। আচ্ছা, এগুলো দেখে তো পুরনো সাপোর্ট বিম বলে মনে হচ্ছে। জায়গাটা খুব সরু, তবে নিচেটা দেখতে পাচ্ছি। আচ্ছা, নেমে পড়েছি। সবকিছু ঠিকঠাক আছে? ঠিকঠাক মানে ওই দারুণ ছিল একেবারে। অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল, তবে ওই ঠিক ছিল আর কি। এ তো আমরা অনেকটা নিচে নেমে এলাম। বেশ, আমার থেকেও আপনি একটু দ্রুত নেমে এসেছেন। হ্যাঁ। আচ্ছা, আগে চলুন আপনি। আমরা ভূপৃষ্ঠ থেকে প্রায় 1000 ফুটেরও বেশি নিচে চলে এসেছি। এখানে কোনো রকম আলো নেই। আমরা এমন একটা জায়গায় অনুসন্ধান করছি যেটা কয়েকশো বছর আগে খোঁড়া হয়েছিল। আচ্ছা, চারপাশটা নিস্তব্ধ আর ঠান্ডা। আমি যখন চিন্তায় মগ্ন, হঠাৎ করে ক্রিশ্চিয়ান কিছু একটা দেখালেন। এই যশ, দেখুন কি পেয়েছি। কি পেলেন ওখানে? বেশ বড়সড় ক্যালসাইট। অনেকটা ক্যালসাইট। দেখুন শুধু একবার, বেশ বড় বড় ক্রিস্টাল ঠিক এখানেই রয়েছে, দেখছেন? সব ক্যালসাইট স্বচ্ছ নয়, তবে এখানে কিছু নমুনা রয়েছে যেটা একদম ঠিকঠাক দেখতে লাগছে। আচ্ছা ক্রিশ্চিয়ান, আমাদের একটা বেশ বড় ভালো টুকরো দরকার। আচ্ছা, একটু খোদাই করা যাক। আচ্ছা, এই পাথর খোদাইয়ের সময় কি করে বুঝবেন যে এই গোটা জিনিসটা আপনার মাথার উপর ভেঙে পড়বে না? সবই ভাগ্য। আপনি নিশ্চয়ই মজা করছেন, মানে এটা নিশ্চয়ই সত্যি নয়, বলুন। ও, এটা বেশ ভালো টুকরো, দেখেছেন? এটা পারফেক্ট, আমাদের ঠিক এমনটাই দরকার ছিল। দেখা যাক আমরা এটা না ভেঙে এখান থেকে বার করতে পারি কিনা। দারুণ। আমরা যদি এটার পিছনে টোকা মারি তাহলে পিছন দিক থেকে ছাড়িয়ে আনার চেষ্টা করতে পারি। ও, এই তো হয়েছে। দেখুন একবার, আমরা পেয়ে গেছি। দেখুন শুধু, এটাই একটা ভাইকিং সানস্টোন হতে পারে। ক্রিশ্চিয়ান, দারুণ হয়েছে। এবার আমাদের নিরাপদে খনির বাইরে বেরোতে হবে, যাতে আমি শান্তিতে ভাবতে পারি কিভাবে এটা দিয়ে পরীক্ষা করব। মাটির উপরে উঠে এসে আমি অজলোতে ডক্টর বালাশ বার্নাথের সঙ্গে দেখা করতে ফিরে এলাম, যিনি লাইট পোলারাইজেশনে বিশেষজ্ঞ এবং সানস্টোনটা স্টাডি করেছেন। ওনার বিশ্বাস সানস্টোন সত্যি সত্যিই হয়তো কাজ করে। আচ্ছা, এই নির্দিষ্ট ক্রিস্টালটাতে এমন কি রয়েছে যা এটাকে এতটা স্পেশাল করে তুলেছে? এটা একটা রশ্মি থেকেই দুটো ইমেজ তৈরি করে। তত্ত্ব অনুযায়ী ভাইকিংরা ক্রিস্টালের প্রস্থ বরাবর একটা তীর চিহ্ন রেখে স্টোনটা তৈরি করতেন, আর তারপর বাকিটা আংশিকভাবে ঢেকে একটা ওয়াইড স্লিট তৈরি করতেন। তবে ক্যালসাইট যেহেতু আলো দুভাগ করে দেয়, আপনি দুপাশে দুটো স্লিট দেখতে পাবেন। আচ্ছা, তত্ত্ব অনুযায়ী কিভাবে এটা দিক নির্ণয়ে সাহায্য করে? দেখুন, ছবিগুলোর একটা অস্পষ্ট হয়ে যাবে আর অন্যটা স্পষ্ট হয়ে উঠবে। আপনি যদি ক্রিস্টালটা এমনভাবে ধরেন যা দিয়ে এদের সমানভাবে দেখা যায়, তাহলে আপনি একটা রেফারেন্স পাবেন যা থেকে বলতে পারবেন যে সূর্যটা ওই দিকে রয়েছে। এটা সত্যিই একটা সহজ আইডিয়া। অ্যাঙ্গেলটা খুঁজতে হবে যেখানে দুটো ইমেজ এক দেখতে লাগলেও তীর চিহ্নের দিকটা লুকোনো সূর্যের দিকে থাকবে, এমনকি সেটা দিগন্তের নিচে থাকলেও। যদিও সঠিকভাবে দিক নির্ধারণে আপনার আরও তথ্য দরকার হবে। সানস্টোনটা আপনাকে সূর্যের অবস্থান দেখিয়ে দিতে পারে, কিন্তু এটা আপনাকে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম দেখাবে না, তাই তো? আপনার যদি একটা সঠিক ওয়ার্কিং সানস্টোন থাকে, তাহলে আপনার একটা টুয়াইলাইট বোর্ড দরকার, যেটা অনেকটা সান কম্পাস আর শ্যাডো স্টিকের মতো, যেটা ছায়ার বদলে কাজ করতে পারে, অথচ আপনি দেখতেও পাবেন না। টুয়াইলাইট বোর্ডটা অনেকটা সানডায়ালের মতো, তবে সূর্যের ছায়ার সময় দেখানোর বদলে এটা দিক দেখায়। তবে যখন সূর্য অন্তরালে থাকে তখন তার বদলে একটা শ্যাডো স্টিক ব্যবহার করা হয়। সানস্টোনের দেখানো সূর্যের অবস্থান অনুযায়ী শ্যাডো স্টিকটা তখন দিক নির্ধারণ করতে ব্যবহার করা হয়। কোনো টুয়াইলাইট বোর্ড বা সান কম্পাস বা শ্যাডো স্টিক কখনো খুঁজে পাওয়া গেছে? এখানে একটাই নিদর্শন রয়েছে, যা প্রায় 60 বছর আগে গ্রিনল্যান্ডে খুঁজে পাওয়া গিয়েছিল। আর রিকনস্ট্রাকশনগুলো আমাদের বলে দেয় যে এটা হয়তো একটা টুয়াইলাইট বোর্ড ছিল।
নিদর্শনটা হয়তো একটা সূত্র, এমন একটা যন্ত্র যেটা সানস্টোনের কাজ করত, কিন্তু সেটা কিভাবে প্রমাণ করা যেতে পারে? কেউ কি ক্যালসাইটের টুকরো সমেত এই জিনিসগুলো সমুদ্রের উপর নিয়ে গিয়ে পরীক্ষা করে দেখেছেন যে এগুলো দিয়ে দিক নির্ধারণ করা যায় কিনা? কেউ সমুদ্রে নিয়ে গিয়ে এটা পরীক্ষা করেছেন বলে আমি কখনো শুনিনি। আশ্চর্যভাবে আমরাই প্রথম এটা সমুদ্রে পরীক্ষা করে দেখতে চলেছি যে এই ক্রিস্টাল দিক নির্ধারণে ব্যবহার করতে পারি কিনা। আমি ব্রেক থ্রুটারই খোঁজ করছিলাম, কিন্তু কিভাবে আমি একটা টুয়াইলাইট বোর্ড পাবো? আমরা যদি সানস্টোন এক্সপেরিমেন্টটা করতে যাই, আমাদের শুধু একটা পাথরই নয়, সেই সঙ্গে অন্য জিনিসগুলো দরকার, যেমন এই টুয়াইলাইট বোর্ড আর এই শ্যারো স্টিক। তাই আমার মনে হয় এর জন্য আমায় কিছু ভাইকিং ক্রাফটসম্যান খুঁজে বার করতে হবে। আমি শুধু জায়গাটা জানি। অজলোর ভাইকিং মিউজিয়ামে ইয়ান বিল আমায় একজন অসাধারণ কাঠের কারিগরের কথা বলেছিলেন, যার নাম গায়রা। আমি শুনেছি যে উনি প্রাচীন ভাইকিং জীবনযাত্রা প্রণালীর একজন ছাত্রও বটে। এর মানেটা কি আমি ঠিক জানি না, তবে আমি জিনিসটা খুঁজে বার করতে চাই। আমি যেন ঠিক গেম অফ থ্রোনসে পৌঁছে গেছি। ভাইকিং সানস্টোন কাহিনীর সত্যতা যাচাইয়ের অনুসন্ধানে আমি চলে এসেছি নরওয়ের অজলোতে। আমি গায়রা নামক একজন ক্রাফটসম্যানের খোঁজ করছি, যিনি আমায় ভাইকিং টুয়াইলাইট বোর্ড তৈরিতে সাহায্য করবেন, এবং সেটা দিয়ে আমি পরীক্ষা করতে পারবো সানস্টোন আদৌ সমুদ্রে দিক নির্ণয়ে ব্যবহৃত হতো কিনা। আমি শুনেছি ওনাকে এখানেই পাওয়া যাবে। আমি যেন ঠিক গেম অফ থ্রোনসে পৌঁছে গেছি। এই হলো নরওয়ে। আরে বাস, প্রায় 1000 বছর আগেও যার অস্তিত্ব ছিল। আধুনিক ইউরোপের মাঝে এখানে এই সম্প্রদায়ের মানুষরা ভাইকিংদের জীবনযাত্রাটা সংরক্ষণ করছেন। অস্ত্রগুলো সব সত্যিকারের, হলের নির্মাণটা ঐতিহাসিকভাবে নিখুঁত, এবং ডিনারটা সেই আদিম যুগের। এমনকি বাচ্চারাও এই স্টাইলেই থাকে। সবকিছুর মাঝখানে রয়েছেন একজন অত্যন্ত অন্তরঙ্গ মানুষ, গায়রা। ওনাকে দেখে তো ভালো লোক বলেই মনে হচ্ছে। আমি যেহেতু বাইরের জগৎ থেকে এসেছি, তাই সঙ্গে সঙ্গে নিজের পরিচয়টা দিতে হলো। হ্যালো। হ্যালো, আপনি বন্ধু নাকি শত্রু? ও, একজন বন্ধু এবং অস্ত্রহীন বন্ধু। হ্যালো, আলাপ করে খুব ভালো লাগলো। স্বাগত। অসংখ্য ধন্যবাদ। আপনাকে পুরো ভাইকিংদের মতো লাগছে। ইংল্যান্ডে ভাইকিংদের বর্ণনা দেওয়া ছিল। তারা লম্বা ছিলেন, দাড়ি ছিল, লম্বা সোনালী চুল ছিল। তারা উত্তর থেকে সন্ত্রাস চালিয়েছিল। স্যার এখন নিজেরই বর্ণনা দিচ্ছেন, তাই আপনি তো? তা বলতে পারেন। আপনিও সেরকম। তো সানস্টোনের রহস্য সমাধান করতে আমি একজন প্রকৃত ভাইকিং বা ভাইকিং এর কাছাকাছি কারোর কাছে যেতে চাইছিলাম। আপনি কি এটা বিশ্বাস করেন? আপনি কি মনে করেন ভাইকিংরা এটা সত্যিই ব্যবহার করতো? তারা যখন কাহিনীতে বর্ণনা দিয়েছেন, আমার মনে হয় তারা ব্যবহার করতেন। তো আপনি কি পরামর্শ দিচ্ছেন এই সানস্টোনটাকে বুঝতে আমার কি করা উচিত? আমার মনে হয় আপনাকে মন থেকে আরো ভাইকিং হতে ও, হবে। আমায়ও একজন ভাইকিং হতে হবে? হ্যাঁ, সে তো হতেই হবে। তবে আমাকে এখানে ঠিক মানাচ্ছে না। হ্যাঁ, তবে আমি হয়তো আপনাকে আরো ভালো পোশাক দিতে পারি। আমার মনে হয় আমি যদি গায়রাকে একটা টুয়াইলাইট বোর্ড করে দেওয়ার কথা বলি, তাহলে আমিও ওনার ভুল বদলের অনুরোধটা ফেলতে পারবো না। উনি একটু রাগী ধরনের মানুষ। তাহলে এবার অন্যভাবে একটু ভেতরে প্রবেশ করি। আমার নিজেকে হাস্যকর লাগছে, তবে আশা করছি আমি স্থানীয়দের অনুমোদন পাবো। নয়তো আমার মনে হচ্ছে ওনারা আমায় আগুনের মধ্যে ছুঁড়ে ফেলে দেবেন। বীর যোদ্ধাকে স্বাগত। আমি আছি। আপনি আছেন? ইয়েস, ইয়েস। আপনাকে অনেক, এখানে অনেক স্বাগত। ধন্যবাদ। এই নিন, আপনাকে সিংয়ের পাত্র দিলাম। আপনি বলবেন সিং দাও বা স্কল। 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 ভালো লাগলো? ঠিক বুঝতে পারলাম না, তবে ঠিক আছে। আমি স্বাদটা মোটামুটি জানতাম ভালোই, আপনার মানে ভালো এটার লাগবে। টেস্টটা ঠিকই আছে। আচ্ছা, এবার কি করব? এবার আমরা বাইরে যাব। হলের বাইরে ভাইকিং যুগের জীবনযাত্রা অনুসরণ করা হয়, এবং আমি কাজে নামার আগে আমায় শেখার জন্য আমন্ত্রণ জানানো হলো কিভাবে যুদ্ধের সময় নিজেকে সামলাতে হবে। তাহলে এটাই হলো ভাইকিং আর্চারি 101, তাই তো? হ্যাঁ। আপনি আমার শিক্ষক? হ্যাঁ। আপনার নাম কি? এরিকা। এরিকা। হ্যাঁ। আচ্ছা, বেশ, এবার শুরু করি। আমি কি করব? আপনার ধনুকটা আপনি এই দিকে ধরবেন, আচ্ছা। বাঁ হাত দিয়ে। বেশ। আর ধনুকটাকে এইভাবে তুলবেন, কনুইটা এভাবে থাকবে। আচ্ছা আচ্ছা, ব্যাপারটা একটু অন্যরকম, তবে বেশ কঠিনও মনে হচ্ছে। আমি করছি।
ও খুব ভালো। বোর্ডের মধ্যেই রয়েছে, খুব ভালো হয়েছে। বোর্ডের মধ্যেই মেরেছি। আচ্ছা ধনুকগুলো কি এরকমই হয়? না, এই নিচের যে অংশটা দেখছেন এটা উপরের তুলনায় একটু অনমনীয়। তার মানে ধনুকের সাইজ নয়, এর অনমনীয়তাটাই আসল। হ্যাঁ, হুম। আচ্ছা, বাহ, কিরকম হলো? তীর ছোঁড়ার পর্ব শেষ, আর এবার দেখার পালা গাইরা আমাকে ডক্টর বালাশের নকশা অনুযায়ী একটা খাঁটি ভাইকিং টুয়াইলাইট বোর্ড আর শ্যাডো স্টিক তৈরি করে দিতে পারেন কিনা। আপনি তো কাঠের কাজে খুবই দক্ষ, তো এটা করা যাবে? হ্যাঁ, এটা সম্পূর্ণ সম্ভব। আমি এটাকে সেরা কাঠ দিয়ে বানিয়ে দেব। গাইরা কাজ শুরু করলেন এবং দ্রুত বুঝিয়ে দিলেন ভাইকিংরা শুধু প্রাণঘাতী ছিলেন না, ওনাদের প্রতিভাও ছিল। আমায় দেখতে দিন দেখুন কেমন হয়েছে, দেখুন তো। 1 ঘন্টারও কম সময় উনি নকশাটা কাঠে বানিয়ে দিলেন। এটা সত্যি দারুণ, মানে একদম পারফেক্ট হয়েছে। আপনার ক্রাফটসম্যানশিপ আর সানস্টোন নিয়ে আমরা দেখব সত্যি এটা দিয়ে কোনো কাজ হয় কিনা। হ্যাঁ, নিশ্চয়ই। সানস্টোন পাজলের হারানো অংশগুলো তৈরি করে দিলেন গাইরা। এবার শুধু টেস্ট করাটাই বাকি, এবং আমার ভাগ্য ভালো যে ওনার কাঠের কাজের দক্ষতায় যে ভাইকিং ডিজাইনগুলো ছিল তা একটা কাঠের কম্পাসের থেকেও বড়। আপনি বলছিলেন না আপনার কাছে একটা বোট রয়েছে, সেটা কোথায়? এই হলো আমার বোট। এটা অসেবার্গ শিপের একটা নিখুঁত রেপ্লিকা, যেটা আমি ভাইকিং মিউজিয়ামে দেখেছিলাম। এই সানস্টোন দিয়ে দিক নির্ণয় করা যায় কিনা তা পরীক্ষা করার জন্য এটা একটা ঐতিহাসিক নির্মাণের মাস্টারপিস এবং উপযুক্ত জলযানও পেয়ে গেছে। কেমন আছেন? হ্যালো যশ, দেখা করে ভালো লাগলো। আমারও খুব ভালো লাগলো। আপনি কি সত্যি এইরকম আবহাওয়ায় বেরোতে হ্যাঁ, চান? আমি যাবই। যেরকম দিনে আমাদের একটা সানস্টোন দরকার হতো, আজ ঠিক সেই রকমটাই রয়েছে। এইরকম আবহাওয়ায় কাজটা একটু কঠিন হবে। একবার চেষ্টা তো করি, জানি চ্যালেঞ্জটা বিশাল। আপনি রেডি তো? আমি তো প্রস্তুত। চলুন তাহলে সমুদ্রে যাই। ভেসেলে ওঠার পর আমরা ডক ছেড়ে বেরোলাম এবং পাল তুলতে শুরু করলাম, যেটার জন্য এইরকম প্রাচীন বোটে একটা টিম এফর্ট থাকা দরকার। পালটা উঠে যেতেই আমরা এগোতে লাগলাম। আবহাওয়া খুবই খারাপ। বোটের নকশায় প্রাচীন যুগের ঘোড়া আর লাঙল রয়েছে, তবে এটাই সেই মুহূর্ত। সানস্টোনটি সত্যি সত্যি তার জাদু দেখাবে, নাকি আমরা সমুদ্রে হারিয়ে যাব? আমি নরওয়ের উপকূলে একটা খাঁটি ভাইকিং ভেসলে চেপে খাঁটি ভাইকিং পোশাক পরে একদল মানুষের সঙ্গে বেরিয়ে পড়েছি, আর নিজেকে প্রকৃত ভাইকিং বলে মনে হচ্ছে। এটাই সেই মুহূর্ত যার জন্য আমরা অপেক্ষা করছিলাম। আবহাওয়া ক্রমশই খারাপ হতে থাকায় এখানে একটা কম্পাস ছাড়া দিক নির্ণয় করাটা অসম্ভব বলে মনে হচ্ছে। আচ্ছা বেশ, এই আমাদের সানস্টোন। এই পাথরটাতে কি করা হয়েছে সেটা বলে দিই। আপনার কাছে দুটো স্লেট রয়েছে। আপনি যদি এই স্লেটের মধ্যে দিয়ে দেখেন তাহলে আপনি দুটো ছবি দেখতে পাবেন। আমি পাচ্ছি। আমি যখন এর মধ্যে দিয়ে দেখছি, আমি পিছন দিকে স্লেটে দুটো ছবি দেখতে পাচ্ছি। একদমই তাই। আপনি যদি খুঁজে পান কোন জায়গায় এই দুটো সমান দেখাচ্ছে, তাহলে এই তীর চিহ্নটা আপনাকে দেখাবে কোন দিকে সূর্য রয়েছে। আশা করি এটা কাজ করবে। ঠিক। কুয়াশার মধ্যে ক্রিস্টালটা ধরতে স্লেটে দুটো ছবি দেখা গেল, একটা অন্ধকার দিক আর একটা আলোর দিকে। তবে ক্রিস্টালটা ঘোরালে এগুলো ম্যাচ করা উচিত। যখন সেটা হবে, তীর চিহ্নটা সূর্যের দিকে থাকবে। আপনি তৈরি? হ্যাঁ, আমার তো তর্স হয়েছে না। সানস্টোন, আমরা চলো প্রস্তুত। দেখা যাক। আমি গোটা আকাশটা স্ক্যান করে এমন একটা জায়গা খুঁজতে লাগলাম যেখানে ক্রিস্টালের পিছনের দুটো ছবিকেই একই রকম দেখতে লাগবে। তফাৎটা খুবই সূক্ষ্ম এবং আমি খুব সহজে সেটা ধরতে পারছিলাম না। তবে তারপরেই আমি খুঁজে পেলাম। এই যে। আচ্ছা, দিকটা খেয়াল রাখবেন, ঠিক কোন দিকে তীর চিহ্নটা নির্দেশ করছে। তীর চিহ্নটা এইদিকে দেখাচ্ছে, মানে এটা আমায় বলে দিচ্ছে যে সূর্যটা ওই দিকেই কোথাও একটা রয়েছে। ঠিক আছে, বাকি দিকগুলো দেখে নিন এটা কাজ করে কিনা। আইডিয়াটা হলো পরীক্ষাটা দুবার করে করা। দুটো তীর চিহ্নের রেখার সংযোগস্থল ব্যবহার করে সূর্যের সঠিক অবস্থানটা খুঁজে বার করা। সাবধানে করতে হবে, সানস্টোনটা যেন সমুদ্রে না পড়ে যায়। এইখানে, এই জায়গায়, ঠিক এইখানে এটা সমান হচ্ছে। এবার সংযোগস্থলটা আন্দাজ করবার চেষ্টা করুন। আচ্ছা, প্রথমবার তীর চিহ্নটা এই দিকে ছিল আর দ্বিতীয়বার তীর চিহ্নটা এই দিকে ছিল, তার মানে আচ্ছা, তাহলে ওই রেখাগুলো অনুসরণ করলেই বলা যাবে সূর্য কোথায় রয়েছে। সূর্যের এখানেই থাকা উচিত। সূর্যের সম্ভাব্য অবস্থান জেনে আমরা একটা পরিমাপ নিতে টুয়াইলাইট বোর্ড আর শ্যাডো স্টিক বার করলাম।
আমি সত্যি জানি না কিভাবে এটা ব্যবহার করতে হয়, তাই আপনার একটু সাহায্য চাই। ঠিক আছে, আপনি মনে করছেন সূর্য এখানে রয়েছে, তাই আপনি এই পয়েন্টটা সূর্যের অবস্থানের দিকেই করবেন, যেটা আপনি সানস্টোনের মাধ্যমে বের করেছেন। আর তখন নিচের কম্পাসটা নিখুঁত হওয়া উচিত। হ্যাঁ, হিসেব তো তাই বলছে। তার মানে এটা ঠিক কিনা বুঝতে আমাদের একটা আসল কম্পাস চাই। হ্যাঁ। আপনার কাছে কম্পাস আছে? আছে। দেখা যাক আমরা কেমন করেছি। আপনার কি মনে হয়? মনে হয় কাজ করবে। হ্যাঁ, কারণ আমি তো কারণ আপনি এটা বানিয়েছেন। বানিয়েছি। পলাশ একটা বেয়ারিং থাকা ম্যাগনেটিক কম্পাস বার করলেন, যেটা ভাইকিং যুগে ব্যবহার করা হতো না। এখন তাহলে পরীক্ষা করে দেখা যাক যে আমার এই যন্ত্রটা কতটা ভালো, যেটা আসলে একটা ক্রিস্টাল আর কাঠের টুকরো ছাড়া আর কিছুই নয়। এটা তাহলে এখানে রাখি। এটা ঠিক আছে? হ্যাঁ, এটা কাজ করছে। সত্যি এটা অবিশ্বাস্য। বেয়ারিংগুলো প্রায় একই রকম। এটাই সমুদ্রের উপর প্রথম সফল পরীক্ষা, যাতে প্রমাণিত হলো সানস্টোন সত্যিই কাজ করে। এটা নিখুঁতভাবে মিলে গেছে। আমার বলার কোনো ভাষা নেই। উত্তর দিক এটা প্রায় একই দিকে দেখাচ্ছে। অসাধারণ। এটা এমন একটা যন্ত্র যা চৌম্বকীয় কম্পাস আবিষ্কারের কয়েকশো বছর আগে ইউরোপে ব্যবহার করা হতো। হ্যাঁ, কারণ আপনার কাছে যদি বিকল্প না থাকে তাহলে এটা বেশ ভালো। ভাইকিং সানস্টোন কাজ করেছে। হয়তো আমরা এখন গ্রিনল্যান্ডের উদ্দেশ্যে বেরিয়ে আপনি পড়তে তাই পারি। ভাবছেন? এবার আত্মবিশ্বাসী লাগছে। হ্যাঁ, অবশ্যই। কি বলেন, তাহলে গ্রিনল্যান্ডের দিকে যাওয়া যাক? চলুন তাহলে, গতি বাড়ান বোটের। আর ক্রিস্টালের মধ্যে দিয়ে দেখার মতোই আমি জিনিসগুলো একটা অন্য আলোয় দেখতে পাচ্ছি। ভাইকিংদের কুখ্যাতি রয়েছে তাদের হিংসা আর নৃশংসতা নিয়ে, কিন্তু তারা একই সঙ্গে অত্যন্ত দক্ষ ইঞ্জিনিয়ার আর নাবিক, এবং আমরা তাদের যা ভাবতাম তার থেকে অনেক বেশি শিল্পকার্যে নিপুণ। আর সানস্টোন যখন ভাইকিংদের ক্ষুরোধার করে তুলেছে, একই সঙ্গে নরওয়ের কালচারাল ডিএনএতে এমন কিছু রয়েছে যেটাকে অস্বীকার করা যায় না। যে স্পিরিটটা ভাইকিংদের এত প্রভাবশালী করে তুলেছে তা পোলার এক্সপ্লোরার এবং অ্যাডভেঞ্চারের থেকে শুরু করে ফিশিং ভিলেজ এবং উপকূলের আধুনিক বিল্ডিং সবেতেই চোখে পড়ছে। তাদের কাহিনীতে একটা ম্যাজিক সানস্টোনের উল্লেখ আছে, আর আমরা এখন জানি যে সেই কাহিনীটা সত্য। তবে আসল জাদু হলো ভাইকিংদের দক্ষতাতে, যারা সাধারণ জিনিসগুলোকেও শক্তিশালী যন্ত্রে পরিণত করেছিলেন সমুদ্র জয় করবার জন্য।